নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের কাহিনী সমুদ্রযাত্রীর ডায়েরি, কৃষ্ণা বসু। অনেক দিন পর সমুদ্র যাত্রা করলাম। কলম্বো বন্দরে আমাদের জাহাজ ভিড়লে পর শুনলাম সুনামি দুর্যোগের পর এটি দ্বিতীয় যাত্রী জাহাজ বন্দরে প্রবেশ করল। প্রথমে আমাদের গলে নোঙর করার কথা ছিল, কিন্তু বন্দর শহর গল এখনও সুনামির বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি। তাই গলে না থেমে সরাসরি জাহাজ কলম্বোতে এসে তরি বাঁধল। ভারতবর্ষের দক্ষিণ উপকূল দিয়ে জাহাজে কয়েকদিন ঘুরতে যাব এমন পরিকল্পনা চলছিল। সুনামির পর মনে হয়েছিল যাত্রা নিশ্চয়ই বাতিল হবে, কিন্তু তা হলো না। শেষ পর্যন্ত চেন্নাই বন্দর থেকে জাহাজ যথাসময়ে সমুদ্রে ভেসে পড়ল। জাহাজ তো নয়, এক বিশাল প্রাসাদ জলে ভাসছে। 8 তলায় আমার ছোট্ট কেবিনটি বেশ পছন্দ হলো। কেবিনের সঙ্গে লাগোয়া ক্ষুদ্র বারান্দায় পাতা চেয়ারে বসলে চোখে পড়ছে ভারত মহাসাগরের অনন্ত জলরাশি। দিগন্ত বিস্তৃত ঈষৎ নীলাভ শান্ত সমাহিত সেই সমুদ্র। কে বলবে মাত্র কয়েকদিন আগে দারুণ আক্রোশে ফুঁসে উঠেছিল সমুদ্রের ঢেউ, আছড়ে পড়েছিল সমুদ্র তটে, আর ভাসিয়ে নিয়ে গেছিল মানুষের প্রাণ আর তার ক্ষুদ্র সংসার। আমরা জাহাজে বসবাস শুরু করেছি, কিন্তু ক্যাপ্টেন সাহেব জানালেন দিন 2 তরি চেন্নাই বন্দরে বাঁধা থাকবে। আমরা দরকারে শহরে ঘুরে আসতে পারি। মনে হলো পাহাড়ে ওঠবার আগে যেমন বেস ক্যাম্পে কয়েকদিন থাকতে হয়, তেমনি জলে ভাসবার আগে শারীরিক ও মানসিক প্রস্তুতি। ক্যাপ্টেন সাহেব যখন যা নির্দেশ দেন তা আমাদের কেবিনে ধ্বনিত হয় টিভি পর্দার মাধ্যমে। একটু বাদেই আবার ক্যাপ্টেনের ঘোষণা, 5 মিনিটের মধ্যে জাহাজে বিপদ সংকেত বেজে উঠবে। নিজেদের লাইফ জ্যাকেট হাতে নিয়ে সবাই 5 তলার ডেক লাউঞ্জে সমবেত হবেন। এই বিপদ সংকেত যদিও সত্যিকারের নয়, কিন্তু এতে অংশগ্রহণ বাধ্যতামূলক। হাতের কাজ ফেলে তাড়াতাড়ি লাইফ জ্যাকেট খুঁজতে লাগলাম। তারপর সব যাত্রীদের সঙ্গে পরিমরি করে সিঁড়ি ভেঙে 8 তলা থেকে 5 তলায় অবতরণ। সমবেত ড্রিল হলো। মাথা গলিয়ে জ্যাকেট পরে কোমরে বেঁধে নিলাম। এক পাশে হুইসেল আছে, অন্য পাশে ঝুলছে আলো। জলে পড়লে আপনিই জ্বলে উঠবে। জাহাজ দুর্ঘটনায় পড়লে কি করতে হবে উপদেশ শুনে নিলাম। ভাবলাম, প্রথম দিন জাহাজে উঠেছি, এরকম ভয় না দেখালে কি চলতো না? আমার ডান দিকের সাহেব টাইটানিক ডুবে যাওয়ার কথা তুললেন। আমি প্রসঙ্গ বদলাবার চেষ্টা করছি। ওপাশের মেম সাহেব শাড়ি কী করে পরে আর পরতে কতক্ষণ লাগে, ঘণ্টাখানেকেরও বেশি না তারও বেশি, জানতে চাইলেন। জাহাজ ভর্তি বিদেশি ট্যুরিস্ট, সবাই ইন্ডিয়া দেখবেন বলে চেন্নাই শহরে ঘুরতে বেরিয়ে পড়লেন। জাহাজ থেকে বার হবার ও আবার প্রবেশের সময় বেশ কড়াকড়িও নিয়মকানুন আছে। দিনকাল ভালো নয়, নিরাপত্তার কথা মাথায় রেখে সব ব্যবস্থা। জ্যোতি আমাদের নিতে এলো, তার গাড়িতে চেন্নাই ঘুরিয়ে দেবে। জাহাজ থেকে বেশ দূরে গাড়ি পার্ক করে অপেক্ষা করছিল। জ্যোতি চেন্নাইয়ের প্রেসিডেন্সি কলেজের অধ্যাপিকা। ওর মতো প্রাণচঞ্চল মহিলা আমি খুব কম দেখেছি। ও গাড়ি চালাচ্ছে, আমি বসেছি পাশে। বললে, সরি, সিট বেল্টটা ছিঁড়ে গেছে, বুঝেছ? তা যাক, কিন্তু গাড়ি চালাতে চালাতে
মাঝে মাঝেই সে পিছনে বসা দুই সহযাত্রীর সঙ্গে মাথা ঘুরিয়ে গল্প করছে। গাড়ি চলেছে আপন মনে সামনের দিকে। আমার অবস্থা সঙ্গীন। ওই দেখো, তোমার বাঁদিকে মেরিনা ব্রিজ। সব রাজনৈতিক সমাবেশ হয় এখানে। জ্যোতির রানিং কমেন্টারি চলেছে। মনে পড়ল এমন দু একটি সমাবেশ আমি দেখেছি। আমরা যেমন শহীদ মিনার বা ময়দানে দুপুরবেলা জমায়েত করি, এদের হয় সন্ধ্যের পর। একটি বিশাল সমাবেশে আমি উপস্থিত ছিলাম। তা শুরু হয়েছিল রাত 10টায়। মাউন্ট রোডের উপর দেখেছি বিশাল রাজনৈতিক মিছিল, আর রাস্তার ওপর উঁচু মঞ্চে সে সময়কার ভারতবর্ষের শীর্ষ নেতৃত্ব। জ্যোতি হঠাৎ বলে উঠল, দেখো দেখো, নেতাজির স্ট্যাচুর ওপাশে একটা নৌকা উল্টে পড়ে আছে, আর ওইদিকে আরও একটা। সুনামির পর পরিষ্কার করা হয়েছে সমুদ্র তট, তবু এখনো পড়ে আছে প্রকৃতির তাণ্ডবের কিছু নিদর্শন। গান্ধীজি স্ট্যাচুর কাছে বেশ কিছু লোকজনের ভিড়। কেউ বাদাম খাচ্ছে, কেউ বা কাটা ফল। ছোট ছেলেরা ক্রিকেট খেলছে বিচের মাঝখান দিয়ে যে রাস্তা গেছে তার উপর। সেই অভিশপ্ত 26শে ডিসেম্বরেও বাচ্চারা ক্রিকেট খেলায় মেতেছিল। মর্নিং ওয়াক করছিল অনেকে। অকস্মাৎ সমুদ্র ক্ষিপ্ত হয়ে ধেয়ে এসেছিল তাদের দিকে। জ্যোতি বললে, চেন্নাই তোমাদের চেনা শহর। সাধারণ দ্রষ্টব্য না দেখিয়ে চলো তোমাদের অন্য চেন্নাই দেখাই। ইতিমধ্যে সে আমাদের প্রেসিডেন্সি কলেজ ঘুরিয়ে দিয়েছে। এবার নিয়ে এলো একটি সুন্দর দোতলা বাড়ির সামনে। বারান্দায় বসেছিলেন গৃহকর্ত্রী শ্রীমতী রাঘবন। আমাদের ভেতরে নিয়ে গেলেন। ভেতরে প্রবেশ করে আমাদের চক্ষু স্থির। প্রতি ঘরে অতি সুন্দর পুরনো দিনের শিল্পের কালেকশন, মূর্তি, ছবি, নানা রকম টুকিটাকি জিনিস। শ্রীমতী রাঘবনের বিশেষ সংগ্রহ, মেয়েদের ব্যসনভূষণ, সাজসজ্জার জিনিস, মাথার চিরুনি, সুপুরি কাটার জাতি, অলংকার, পদযুগল ঘষবার কারুকার্য করা পাথর, মিনিয়েচার ছবিতে নানা ভঙ্গিমায় নারী অথবা রাগরাগিনী। এত চমৎকার ব্যক্তিগত আর্ট সংগ্রহ খুব কমই দেখা যায়। এবার আমরা এলাম একটা পুরনো কলোনিয়াল বা ঔপনিবেশিক যুগের বাড়িতে। গাড়ি বারান্দা, সার বিশাল দরজা জানলা। বিরাট হলঘরটি এখন একটি চমৎকার রেস্তোরাঁ। সাদা কালো শ্বেতপাথরের মেঝের উপর টেবিল পাতা। লোকজন কফি খাচ্ছে, গল্পগুজব করছে। অন্যান্য ঘরগুলিতে নানা ধরনের বুটিক, মালা, হাতের চুড়ি, জামা কাপড়। ক্রেতার ভিড়ও মন্দ নয়। আমাদেরও একটু কেনাকাটা হয়ে গেল। আমরা জ্যোতির বাড়িতে মধ্যাহ্নভোজন করব। ওর ছিমছাম সুন্দর ফ্ল্যাট, সেখানেও পুরনো দিনের ফার্নিচার, মূর্তি, চোঙাওয়ালা গ্রামাফোন। ঘরের একপাশের বিশাল দোলনাটি বুফে টেবিল হিসাবে ব্যবহৃত হচ্ছে। ভাত, মাছ, তরিতরকারি সাজানো। জ্যোতি গান করে। গানের সরঞ্জাম রয়েছে একদিকে। বসবার ঘরে বসে আছেন তাঁর গুরুজি। আপনি কি কর্ণাটকী সঙ্গীত করেন? আমার প্রশ্নের জবাবে বললেন, না, আমি হিন্দুস্তানি গান করি। চেন্নাইতে এআর রহমানের সঙ্গে কাজ করি। অতি সম্প্রতি শ্যাম বেনেগালের নেতাজি ছবির জন্য কাজ করেছি। খাওয়া শেষ হতেই ধরলাম গান শোনাতে হবে। হারমোনিয়াম নিয়ে বসে গেলেন। শোনালেন ওর নিজের লেখা ও সুর দেওয়া নেতাজি ছবির একটি গান। আফগানিস্তানের উপজাতি এলাকায় সমবেত কণ্ঠে গাওয়া হয়েছে এই গান।
আমাদের জাহাজে ফিরতে হবে। আজ সন্ধ্যায় ছাড়বে জাহাজ। আমাদের বলে দেওয়া হয়েছে ঠিক সময় না ফিরলে জাহাজ কিন্তু অপেক্ষা করবে না। তীর থেকে চলে গেলে মোবাইল ফোন কাজ করে না, তাই কয়েকটা জরুরি ফোন সেরে নিচ্ছিলাম। জাহাজ দুলে উঠল। ডেকে দাঁড়িয়ে অনেকে দেখছেন বন্দর মিলিয়ে যাচ্ছে দূরে। আমার কেবিনের ব্যালকনিতে দাঁড়িয়ে দেখলাম সমুদ্র তত শান্ত নেই, বেশ থই থই তাতা থই থই করছে, আর তত্তর করে চলেছে জাহাজ। হঠাৎ মনে হলো সি সিগনেস, অর্থাৎ সমুদ্রপীড়া হবে না তো? কোথায় যেন পড়েছি। রবীন্দ্রনাথের সাগরদোলা সহ্য হতো না। কত যে জাহাজে ঘুরেছেন কবি, আর লিখেছেন ডেকে বসে অজস্র কবিতা আর গান। প্রথম জাহাজে চড়ে পাড়ি দিয়েছিলাম আটলান্টিক মহাসমুদ্র। সেবার সাগরদোলায় কাবু হয়েছিলাম মনে হয়। সে এতদিন আগের ঘটনা, মনে হয় গত জন্মের কথা। তখন আমি তরুণী বধূ, সঙ্গে স্বামী, বালক পুত্র, শিশুকন্যা। নিউ ইয়র্ক বন্দর থেকে এসএস ইউনাইটেড স্টেটস জাহাজে চড়ে ইংল্যান্ডের পথে রওনা হয়েছিলাম। কোন জাহাজে চড়ব তাই নিয়ে গভীর আলোচনা চলেছিল। ব্রিটিশ জাহাজ কুইন এলিজাবেথ হতে পারত। আমি পছন্দ করলাম আমেরিকান জাহাজ ইউনাইটেড স্টেটস। সেবার থ্যাঙ্কসগিভিং পালিত হলো জাহাজে। সে যাত্রায় একদিন সকলে নাগরদোলায় পীড়িত হয়ে পড়েছিলাম। ডাইনিং রুম, ডেক সব খালি হয়ে গেল। মাথা তুলতে পারছি না। স্টুয়ার্ডেস এসে বিছানার পাশে যে কফি আর রোল রেখে গিয়েছিলেন তা তেমনই পড়েছিল 24 ঘন্টা। পরদিন আটলান্টিক মহাসাগর শান্ত হলে পর দুর্বল পায়ে বাইরে ডেক চেয়ারে বসলাম। গরম স্যুপ দিয়ে গেল। এক চামচ মুখে দিয়ে মনে হলো অমৃত। আমাদের এটি ব্রিটিশ জাহাজ। আমি কাগজপত্র পড়ে আবিষ্কার করলাম এককালে জাহাজ ছিল সোভিয়েত স্পাই জাহাজ। একটু গা ছমছম করে উঠল। কাদের উপর গোয়েন্দাগিরি করত? সোভিয়েত রাশিয়া ভেঙে যাবার পর জেনোয়া বন্দরে জাহাজটি নূতন করে ব্রিটিশ যাত্রীবাহী হিসাবে সাজানো হয়। অবশ্য প্রথমে প্রস্তাব ছিল এটি কয়েকটি সাবমেরিনের মাদারশিপ হিসাবে ব্যবহৃত হবে। দীর্ঘ সময় সমুদ্রে থাকলে যদি ক্লান্তি আসে, যদি মনে হয় জল শুধু জল দেখে দেখে চিত্ত মোর হয়েছে বিকল, তাই যাত্রীদের মনোরঞ্জনেরও ব্যবস্থা রাখা সব সময় হয়। 9 তলায় সুইমিং পুলে অনেকে সাঁতার কাটছেন। সুন্দরী মহিলারা চলেছেন বিউটি স্যালোতে। কেউ চুলে নতুন স্টাইল করছেন, কেউ মুখে প্যাক লাগিয়ে শুয়ে পড়েছেন। অনেক মহিলা ও পুরুষ জিমে ভিড় করেছেন। নানা রকম যন্ত্রপাতির সাহায্যে ব্যায়াম করছেন তারা। লাইব্রেরিতে গভীর মনোযোগের সঙ্গে পড়াশোনা করছেন কেউ। অনেকে দেখলাম ইন্ডিয়া নিয়ে পড়াশোনা করছেন। জাহাজে ভারতবর্ষের ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে আনুষ্ঠানিক বক্তৃতার ব্যবস্থা আছে। বলছেন ভারতের বিশারদ বক্তারা। একদিন খোলা ডেকে ব্রেকফাস্ট খেতে বসেছি। আমার টেবিলে এসে বসলেন এক ইংরেজ দম্পতি। ভদ্রলোক ছিলেন দিল্লিতে ব্রিটেনের প্রাক্তন রাষ্ট্রদূত। তিনিও দুদিন বক্তৃতা দিলেন। জাহাজে ভারতীয় বলতে আমার মতো 2-4 জন হাতে গোনা ব্যক্তি। তাই আমাদের ঘিরে মাঝে মাঝে স্বতঃস্ফূর্ত আলোচনা বা আড্ডা বসে যায়। নানা প্রশ্নের জবাব দিতে হয়। একদিন 1943 সালের
বাংলার দুর্ভিক্ষের কথা উঠে এলো। 30 লক্ষের উপর মানুষ অনাহারে মারা গেল, কিন্তু তখনকার পৃথিবী বিশেষ কিছু জানতে পারল না। দেশে বা বিদেশে প্রতিবাদ হলো না কোনো। এসব কথা শুনে আজকের আন্তর্জাতিক শ্রোতারা স্তম্ভিত। অনেকে বললেন, আনুষ্ঠানিক বক্তৃতার চাইতে এই হঠাৎ বসে যাওয়া আড্ডা তাদের ভালো লাগছে। জাহাজের অলিখিত আইন অনুসারে যাত্রীরা পরস্পরের সঙ্গে দেখা হলে মৃদু হাসবেন, অস্ফুটে হ্যালো বলবেন, তা সে পরিচিত বা অপরিচিত যাই হোক না কেন। পরিচয়ের পরিধি বেড়ে চলে প্রতিদিন। সকালে খোলা ডেকে প্রাতরাশ করতে করতে আলাপ হয় কারোর সঙ্গে। লাঞ্চের সময় ডাইনিং রুমে লম্বা টেবিলে বিভিন্ন লোকের সঙ্গে পরিচয় জমে ওঠে। একটা জিনিস লক্ষ্য করলাম, সাহেবরা সারা দিন হাফ প্যান্ট পরে থাকে। মেম সাহেবদেরও স্বল্প বাস, কিন্তু সন্ধ্যায় 10 তলার দুটি ফ্যাশনেবল রেস্তোরাঁতে ডিনার খাওয়ার সময় ছেলেদের পরনে স্যুট ও টাই, আর মেয়েদেরও কালো বা গাঢ় রঙের পোশাক, সেটা ঝুলে নেমে এসেছে হাঁটুর নিচ পর্যন্ত। এদিকে আমাদের জাহাজ ধীরে ধীরে পুরো শ্রীলঙ্কা প্রদক্ষিণ করলো। জাফনা, ট্রিঙ্কোমালি পার হয়ে গেলাম আমরা। তামিল টাইগারদের ক্ষতি করেছে সুনামি। ওদের নিজস্ব নৌবাহিনী বিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে শোনা গেল। তবে গল পার হয়ে ধীরে ধীরে জাহাজ কলম্বো বন্দরে প্রবেশ করলো। যতবার জাহাজ তীরে আসে অথবা তীর ছেড়ে যায়, যাত্রীদের মধ্যে দেখা যায় মহা চাঞ্চল্য। সাধারণত ডেকে ভিড় করেন সবাই। মনে মনে গুনগুন করছিলাম, একদা জাহাজ বিজয়ী সেনানী হেলায় লঙ্কা করিল জয়, একদা যাহার অর্ণব পোত ভ্রমিল ভারত সাগরময়। কলকাতা ছেড়ে আসবার সময় আমার অনেক দিনের সেবিকা বলেছিল, মা ভুলে যেও না, যেখানে সীতাকে বন্দি করে রেখেছিল সেই অশোক বনের ছবি তুলে এনো, আর রাবণের রাজপ্রাসাদেরও একটা ছবি চাই। ওকে বলা হয়নি, বাস্তবে এসব কিছুই নেই। মনে ভাবলাম ওকে একটা রবি বর্মার প্রিন্টেন কিনে দিতে হবে, অশোক বনে বন্দিনী সীতা। আমাদের জাহাজে বসবাস যেমন চলছিল চলবে, তবে আমরা মাঝে মাঝে শহরে ঘুরতে যাব। একদিন সারা দিন ক্যান্ডি যাওয়া হবে স্থির হলো। শ্রীলঙ্কার ঐতিহাসিক রাজধানী ছিল অনুরাধাপুর। সম্রাট অশোক তার পুত্র মহেন্দ্রকে পাঠিয়েছিলেন বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য। ভগবান বুদ্ধের মহানির্বাণের পর তার একটি দাঁত নিয়ে এসে মন্দিরে রাখা হয়। কিভাবে দাঁতটি নিয়ে আসা হয় তা নিয়ে প্রচলিত কাহিনীও আছে। কলিঙ্গের কোনো রাজকন্যা তার চুলের মধ্য দিয়ে নিয়ে এসেছিলেন এই অমূল্য স্মৃতিচিহ্ন। শেষ পর্যন্ত ক্যান্ডির একটি মন্দিরে রক্ষিত হয় এই পুণ্য নিদর্শন। বৌদ্ধরা বিশ্বাস করেন ক্যান্ডির টেম্পল অফ টুতে আছে ভগবান বুদ্ধের সেই দাঁত। প্রতি বছর উৎসব হয় জুলাই আগস্ট মাসে, আর 5 বছরে একবার খোলা হয় সোনার পদ্মের উপর রাখা মণি মাণিক্য খচিত দাঁতের কৌটো। ক্যান্ডি শহরটি পাহাড়ের উপর একটি বিরাট জলাশয় ঘিরে গড়ে উঠেছে। পাহাড়ে ওঠা শুরু হওয়ার আগে আমরা পিনাওয়েলা নামে জায়গায় থামলাম। সেখানে আছে শিশু হাতিদের অনাথ আশ্রম। যেসব শিশু হাতি মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, হারিয়ে যায়, তাদের নিয়ে আসা হয় এই অনাথ আশ্রমে। আমরা যখন পৌঁছলাম, হাতি শিশুরা নদীর জলে স্নান করছিল। একদল মানুষের আগমন ও তাদের ছবি তোলার ধুম দেখে
বিরক্ত হয়ে তারা জলের মধ্যে ছপছপ করে দূরে সরে গেল। দু একজন সুর তুলে ছোটোখাটো হুঙ্কারও দিল। প্রখর রৌদ্রের তেজ, পথের দুধারে বেতের টুপির দোকান, ঝটপট বিক্রি হয়ে গেল অনেক, সকলের মাথার টুপি। এরপর পাহাড়ের রাস্তায় ঘুরে ঘুরে ক্যান্ডিতে উঠে যাওয়া, এ যেন অনেকটা দার্জিলিংয়ের পথে তিনধারিয়া যাওয়ার মতো। পাহাড় শুনে ভেবেছিলাম ঠান্ডা হবে, তা নয়, রৌদ্রের প্রচণ্ড তেজ। এরপর হোটেলে বিশ্রামের জন্য বিরতি। সকলে লাঞ্চ খেতে বসেছি, গুম গুম করে ড্রাম বেজে উঠল। হোটেলের প্রশান্ত লনে শুরু হয়ে গেল ক্যান্ডির নৃত্য। বিদেশি দর্শকেরা লাঞ্চ খেতে খেতে ক্যান্ডি নৃত্য দেখে মুগ্ধ। রবীন্দ্রনাথও একদিন মুগ্ধ হয়েছিলেন এই নাচ দেখে। বহুদিন পরেও মনে করে তিনি লিখেছিলেন তার কবিতা ক্যান্ডিও নাচ। ক্যান্ডির রয়্যাল বোটানিক্যাল গার্ডেন না দেখলে আমাদের ক্যান্ডি ভ্রমণ অসম্পূর্ণ থাকত। পেরেদেলিয়া অঞ্চলে এই বোটানিক্যাল গার্ডেনটি দেখে আমার কলকাতার জন্য শোক উদলে উঠল। আমাদের ছেলেবেলায় কি সুন্দর ছিল কলকাতার বোটানিক্যাল গার্ডেন। ক্যান্ডির এই বাগানও নানা ধরনের গাছপালায় সমৃদ্ধ। আমাদের গাইড নানাবিধ ল্যাটিন নাম বলে গাছপালার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। গর্বের সঙ্গে জানালেন এ বাগান লন্ডনের কিউ গার্ডেনের মতো। কিছু দূর চলার পর আমি একটি বেঞ্চে বসলাম। আমার সামনে বেশ কিছু বাচ্চা ছেলে মেয়ে স্কুল থেকে পিকনিক করতে এসেছে। খেতে খেতে আমাকে তারা কৌতূহলের সঙ্গে দেখছিল। সাহস করে কয়েকজন কাছে এলো, ভাঙা ইংরাজিতে নাম কি দেশ কোথায় জানতে চায়। আমার জবাবে একটি বাচ্চা বললে তার নাম প্রবোধা। স্কুলের মিস ওদের বাড়ি যাওয়ার সময় হওয়াতে লাইন করে দাঁড় করিয়ে দিল। আমার সঙ্গে তাদের বেশ ভাব জমে উঠেছিল। লাইনে মার্চ করে যেতে যেতে তারা হাত নেড়ে ইন্ডিয়া ইন্ডিয়া বলতে বলতে চলে গেল। কলম্বোতে আমাদের হাই কমিশনার এখন নিরুপমা। ওর সঙ্গে দিল্লিতে ঘনিষ্ঠভাবে কাজ করেছি। আমি ছিলাম বিদেশ মন্ত্রকের পার্লামেন্টারি কমিটির চেয়ারপারসন। নিরুপমা তখন বিদেশ মন্ত্রকের মুখপাত্র বা স্পোক পারসন। ওকে ঘন ঘন দেখা যায় টিভির পর্দায়। নিরুপমা বলে পাঠিয়েছিল, ম্যাডাম আমার সঙ্গে একটা দিন কাটিয়ে যান। ওর সুন্দর বাড়ি, সঙ্গের বাগানটি, ছোটোখাটো বোটানিক্যাল গার্ডেন। আমাদের সঙ্গে লাঞ্চ খেতে আরও কিছু অতিথিকে ডেকেছিল নিরুপমা। তাঁদের মধ্যে ছিলেন সাংবাদিক এন রাম আর প্রাক্তন বিদেশ সচিব রাজগোত্র। সকলেই পরিচিত। জমিয়ে আড্ডা হলো। জাহাজের ডেকে হঠাৎ বসে যাওয়া আড্ডাতে তামিল টাইগারদের কথা উঠে পড়ল একদিন। 80-র দশক থেকেই আত্মকলহে মগ্ন শ্রীলঙ্কায় শান্তি নেই। 70-র দশক থেকেই শুরু হয়ে গিয়েছিল তামিল হোমল্যান্ডের দাবিতে তামিল টাইগারদের আন্দোলন। সিংহলি ভাষাকে একমাত্র জাতীয় ভাষা হিসাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। ভাষা যে মানুষের মনে কতখানি ভালোবাসার জায়গা সে কথা মনে থাকে না অনেক সময়। শ্রীলঙ্কায় সিংহলিরা সংখ্যাগুরু, জনসংখ্যার শতকরা 74%, ধর্মে বৌদ্ধ। অপরদিকে সংখ্যালঘু তামিল অধিবাসী, বেশিরভাগ হিন্দু হলেও তাদের মধ্যে আছে মুসলমান ও খ্রিস্টান। বৌদ্ধ ভিক্ষুরা সুসংগঠিত, অনেকটা চার্চের মতো। রাজনীতিতে তাদের মতামত প্রাধান্য পায়।
সিংহলি ও তামিল টাইগারদের মধ্যে বড় বড় যুদ্ধ হয়েছে দ্বীপের উত্তর অংশে। হিংসাত্মক ঘটনা ঘটেছে সারা দেশে। আততায়ীর হাতে প্রাণ দিয়েছেন নেতৃবৃন্দ। আমরা যে দন্ত মন্দির ক্যান্ডিতে দেখে এলাম তার উপর আত্মঘাতী হামলা হয়েছিল 1998 সালে। নরওয়ের মধ্যস্থতায় দীর্ঘ আলাপ আলোচনার পর মনে হয়েছিল এবার শান্তি ফিরে আসবে এই দ্বীপে, কিন্তু 2002 সালের সফল শান্তি আলোচনা ভেঙে গেল পরের বছর। এখন দ্বীপ অপেক্ষাকৃত শান্ত, কিন্তু কলম্বোর বন্ধুরা বললেন এ হলো কেমন যেন অস্বস্তিপূর্ণ শান্তি। নিরুপমা তার গাড়ি ও শতগুণাকে একদিন সঙ্গে দিয়েছিল। সে আমাদের কলম্বো শহর ঘুরিয়ে গির্জা, মন্দির, বাজারহাট, পার্লামেন্ট সব দেখিয়ে দিল। বন্ধুরা বলে দিয়েছিলেন কলম্বোর সমুদ্রের ধারে গলফেস হোটেলে একবার অবশ্যই যেতে হবে। তাই গলফেস হোটেলের বারান্দায় বসে সিলন টি পান করতে করতে সমুদ্রের দৃশ্য দেখলাম একদিন। অবশেষে কলম্বো ছেড়ে জাহাজ পাড়ি দিল তুতিকোরিন বন্দরের দিকে। আমি অন্তত স্বদেশে ফিরছি। বিদেশি যাত্রীরা ভারতবর্ষ দেখবে বলে রোমাঞ্চিত হচ্ছে। স্থির হয়ে গেল ভোরবেলা জাহাজ তুতিকোরিন বন্দরে পৌঁছনো মাত্র গাড়ি করে চলে যাওয়া হবে মাদুরাই। সেখানে আছে বিশাল মীনাক্ষী মন্দির। ভোর 5:30টায় জাহাজ থেকে নেমে লাক্সারি বাসে চড়তে হবে শুনে আমি ঘোষণা করে দিলাম যে আমি এর মধ্যে নেই। ভোরবেলা ঘুম ভেঙে গেল। কে যেন খাট ধরে ঝাঁকানি দিচ্ছে। আসলে জাহাজ তুতিকোরিন বন্দরে নোঙর করল, তারই মৃদু দোলা লাগলো। জেগে উঠে মনে হলো মীনাক্ষী মন্দির আহ্বান করছে, যাই একবার ঘুরে আসি। 10 মিনিটে তৈরি হয়ে নিচে নেমে দেখলাম সহযাত্রীরা বাসে উঠে পড়েছেন। আমাকে দেখে হর্ষধ্বনি উঠল। তাহলে মত পরিবর্তন হয়েছে তোমার? মীনাক্ষী মন্দিরের গোপুরম বা প্রবেশদ্বারে বিশাল উঁচু তোরণ। বহিরাগত আক্রমণকারীদের হাত থেকে রক্ষা করার জন্য এই সব প্রবেশ তোরণ। মন্দিরের দ্বারে একটা পুজোর ডালি নিলাম। নারকেল, কলা, ফুলের মালা, কর্পূর, ধূপ ইত্যাদি সাজানো আছে। সকালে যখন ঘুম চোখে জাহাজ থেকে বন্দরে নেমে এলাম, আমাদের বরণ করবার জন্য দাঁড়িয়েছিল একটি সুসজ্জিত হাতি আর চুলে বেলফুলের মালা জড়ানো একদল তরুণী। তারা আমাদের কপালে চন্দনের ফোঁটা পরিয়ে দিয়েছিল আর হাতে দিয়েছিল কলা, হাতিকে খাওয়াবার জন্য। হাতি সুর দুলিয়ে আমাদের অভিনন্দন জানিয়েছিল। মন্দির চত্বরে 2টি মন্দির, প্রথমটি শিবের, দ্বিতীয়টি দেবী মীনাক্ষী। আমার ডালি পুরোহিতের হাতে দিলাম। তিনি শিবকে অর্ধেক উৎসর্গ করে বাকি অর্ধেক মীনাক্ষীকে দিতে বললেন। সাধারণত আমাদের দেশের কোনো তীর্থে বা মন্দিরে গেলে আমার ভক্তিভাব চলে যায় পাণ্ডাদের কোলাহল আর ভিখারির উপদ্রবে। তুলনায় দাক্ষিণাত্যের মন্দির অনেক বেশি সংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ। তিরুপতি মন্দিরের শৃঙ্খলা দেখে চমৎকৃত হয়েছিলাম। শুধু দেবতার চোখ আচ্ছাদিত, দৃষ্টি বিনিময় সম্ভব নয়। মীনাক্ষী মন্দিরে ভালোভাবে পুজো দেওয়া গেল। আমার বিদেশি সহযাত্রীরা ততক্ষণ মন্দিরের স্থাপত্য ও কারুকার্য দেখে মুগ্ধ হলেন। মাদুরাইয়ের অপর একটি স্থাপত্যের নিদর্শন দেখে জাহাজের পথে ফেরা হলো। এটি হলো থিরুমালাই নায়ক প্রাসাদ। এই রাজপ্রাসাদ ইন্দো সারাসেনিক স্থাপত্যের
উৎকৃষ্ট নিদর্শন। আমরা সমুদ্রে জীবন কাটাতে অভ্যস্ত হয়ে গেলাম। জলে ভেসে থাকি, দিগন্তের দিকে চেয়ে দিন কেটে যায়। বন্দরে থাকলে ফেলে আসা জীবনের সঙ্গে যোগসূত্র ফিরে আসে। জলে মোবাইল স্তব্ধ, কুলের কাছাকাছি এলে জীবন্ত হয়ে ওঠে। তখন শুনতে চাই বা না চাই, নানা খবর ভেসে আসে দেশ থেকে, গোয়া, বিহার, ঝাড়খণ্ড। সহযাত্রীদের সঙ্গে বেশ ভাব হয়ে গেছে। দেশ বিদেশের অনেক দম্পতি। ফার্স্ট নেম সম্পর্ক হয়েছে অনেকের সঙ্গে, জর্জ আর ববি, গ্যারি আর ক্যারোলিন, ওয়াল্টার আর লিন্ডা। মেরিয়ানের স্বামী মারা গেছেন গত বছর। সে এসেছে তার বৌদি বার্নিকে নিয়ে। পৃথিবীর সব মানুষই মোটের উপর একরকম সুখে দুঃখে শোকে প্রেমে। জাহাজ কন্যাকুমারীর কাছে ঘুরে গেল, তুতিকোরিন থেকে কোচির দিকে। হঠাৎ মনে হলো কেপ কমোরিন পার হয়ে সুমাত্রার দিকে গিয়েছিলেন সাবমেরিনে নেতাজি সুভাষচন্দ্র বসু। পরিচালক হেমেন গুপ্ত নেতাজি নামে একটি ফিল্ম করেছিলেন। সেখানে একটি দৃশ্য ছিল, সাবমেরিনের ছাদে দাঁড়িয়ে ভারতবর্ষের উপকূলের দিকে চেয়ে আছেন সুভাষচন্দ্র। পিছনে হেমন্ত কুমারের গলায় গান, জন্মভূমি মা। কোচিতে জাহাজ থামল সন্ধ্যার দিকে। তখন জাহাজের কার্ডরুমে আমাদের হঠাৎ বসে যাওয়া আড্ডা চলছিল। আমরা কেরালা রাজ্যে প্রবেশ করলাম, আমাদের দেশের সবচেয়ে অগ্রসর রাজ্য। কিন্তু কেমন করে তা হলো? জবাব একটাই, শিক্ষার প্রসার। আমাদের একদলের মনে হলো রোজ আমরা একঘেয়ে খাবার খেয়ে চলেছি। মেনু খুব ভালো, কিন্তু সবই পাশ্চাত্য রান্না। কেরালায় এসে পাশ্চাত্যের খাবার খাওয়ার মানে হয় কোনো? অতএব আমরা এসে নেমে পড়লাম বন্দরে। তাজমালাবার হোটেল খুব বেশি দূরে নয়। সেখানে আছে বোর্ড রেস্তোরাঁ, একেবারে সমুদ্রের ওপর। আমাদের শেফ ডেকে নিয়ে বললেন, কি মাছ খাবেন পছন্দ করে নিয়ে যান। মাছ পছন্দ করার পর 3 রকমের কেরল রান্না করে তারা পরিবেশন করলো। আমি বসেছি সমুদ্রের ধারে জানলা ঘেঁষে। চেয়ে দেখি স্বল্প আলোকে একটি লোক বুক জলে দাঁড়িয়ে জাল ছড়িয়ে দিচ্ছে আর মাছ ধরছে। জিজ্ঞাসা করে জানলাম সে এই রেস্তোরাঁর জন্যেই মাছ ধরছে। সেই মাছই সাজানো আছে, পছন্দ মতো রেঁধে দেওয়া হচ্ছে। শেষ পাতে খেলাম দারচিনি দেওয়া আইসক্রিম, খুবই সুস্বাদু। জাহাজ আরও 2-1টি বন্দর ঘুরবে। আমরা 2-3 জন কোচিন থেকে বিদায় নেব ভাবলাম। মাঝপথে তাদের ছেড়ে যাব শুনে সহযাত্রীরা কোলাহল করলেন। তাদের কাছে বিদায় নিয়ে জাহাজ ছেড়ে এলাম। বন্দরের সিকিউরিটি এলাকার কাছে শান্তিদল পথ আগলে দাঁড়ালো, যেতে নাহি দিব। আমাদের এগিয়ে দিতে এসেছিল ফিলিপ আর মুকুল। তারা দৌড়াদৌড়ি শুরু করলো। জাহাজ ঢুকতে ও বেরোতে নানাবিধ কড়া নিয়মকানুন মানতে হয়, নানা কাগজপত্র দেখাতে হয়। কি যেন একটা কাগজ কমতি হয়েছে আমার। যা হোক, ফিলিপ আর মুকুল জট ছাড়িয়ে আনার পর বন্দরের সিকিউরিটির গেট খুলে গেল। কলকাতার পথে এরোপ্লেনে বসে কেমন যেন আজব লাগলো সব। এই ছিলাম সমুদ্রে ভাসমান, এখন উড়ে চলেছি আকাশে। মানুষ জলে বা আকাশে যেখানেই থাক, তার নিবিড় যোগ মাটির সঙ্গে। জাহাজ যখনই বন্দরে পৌঁছতো, ডেকে দাঁড়ানো যাত্রীদের করতালি আর হর্ষধ্বনির মধ্যে ছিল তার পরিচয়। কাহিনীটি এখানেই শেষ হলো।
তোমরা সবাই দয়া করে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।